দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। তো এই ভিডিওতে তোমরা কিন্তু পাচ্ছ, দেখো তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য ভূগোলের, যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো যারা তোমরা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তো সেই সেমিস্টারের কথা চিন্তা করে দেখো তোমাদের রয়েছে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর সাজেশন। সব থেকে বড় কথা, আর এখানে কিন্তু তোমরা পাচ্ছ রয়েছে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের ভূগোল রয়েছে 4 সেমিস্টারের। আর ইউনিট 2 এর মধ্যে রয়েছে ভারতীয়, দেখো এখানে রয়েছে ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি, হিউম্যান সেটেলমেন্ট বা মানব জনবসতি। তো এই মানব জনবসতির মধ্যে রয়েছে দেখো কি কি রয়েছে। প্রথম কোয়েশ্চেনটি আমি দেখে নিচ্ছি। দেখো, স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। অর্থাৎ বলা হয়েছে সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। তোমরা ইংলিশটি সবসময়ের জন্য পরীক্ষার সময় দেখবে, কারণ দেখো স্থিতিশীলের জায়গায় কিন্তু সুস্থায়ী থাকতে পারে, সুস্থায়ীর জায়গায় কিন্তু থাকতে পারে টেকসই উন্নয়ন। ঠিক আছে, এগুলো থাকতে পারে, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট অবশ্যই তোমরা দেখে যাবে। এই কোশ্চেনের ইংলিশ, প্রত্যেকটি কোশ্চেনের বাংলা কখনো কখনো না বুঝতে পারলে তোমরা কিন্তু ইংলিশ ফলো করবে। দেখো, স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও বা বলতে কি বোঝো, দেখো আমি এখানে লিখে দিয়েছি। ওকে, তো আমি বলে দিচ্ছি। দেখো, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে বর্তমানের চাহিদা পূরণ করে যে উন্নয়ন করা হয় সেই উন্নয়নকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন। তার মানে কিরকম? দেখো, আমি ভবিষ্যতের কথা অবশ্যই চিন্তা করব। দেখো, সেই ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে তোমাদের যে তোমার আমার যে চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ করতে হবে, আবার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তো এইভাবে যখনই কোনো উন্নয়ন হয় তখন সেই উন্নয়নকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন। অর্থাৎ তুমি ধরো, আমি তোমাকে একটা এক্সাম্পল বলবো, তুমি 100 টাকা ইনকাম করেছো। সেই 100 টাকা ইনকাম করেছো, তুমি সেই 100 টাকা আজকেই তুমি খেয়ে ফেললে। 100 টাকা আজকেই তুমি খেয়ে ফেললে, আজকেই খেয়ে ফেললে। তুমি কালকে তুমি কিন্তু আর 100 টাকা পাচ্ছ না। সুতরাং তখন তোমাকে তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। তোমাকে তোমাকে তখন না খেয়ে থাকতে হবে। সুতরাং যখন তুমি 100 টাকা ইনকাম করছো, সেই 100 টাকার মধ্যে তুমি আহ 60 টাকা তুমি খরচ করো, আর তুমি 40 টাকা তুমি রেখে দাও। তো ঠিক সেইভাবেই যে উন্নয়ন আর কি, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে চাহিদা পূরণ করাকেই বলা হয় সুস্থায়ী উন্নয়ন। তো এগুলো রয়েছে। তারপর বুডল্যান্ড কমিশন রয়েছে, তারা উন্নয়ন সম্পর্কে কি বলেছে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে কি বলেছে, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি কি আছে দিয়েছি, তোমরা দেখে নাও। আর পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। আর যারা পিডিএফ নেবে, অবশ্যই পিডিএফ কিভাবে নেবে সেটা আমি বলে দেবো। দেখো, গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা বলতে দেখো, কোনো বসতি যখন অঞ্চলে একটি অঞ্চলে বিশেষ প্রাকৃতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভৃতি কারণে, বিশেষ করে প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণে যখন কোনো একটি অঞ্চলে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে অসংখ্য বসতি গড়ে তোলে, তখন সেই ধরনের বসতিকে বলা হয় গোষ্ঠীবদ্ধ জনবসতি। ঠিক আছে, এগুলো কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি। কি বললাম? বিশেষ বিশেষ কতগুলো সুযোগ সুবিধা নিয়ে এক অর্থনৈতিক কিংবা প্রাকৃতিক কারণে মানুষ যখন একটি অঞ্চলে দলবদ্ধভাবে বসতি নির্মাণ করে, তখন সেই বসতিকে বলা হয় গোষ্ঠীবদ্ধ জনবসতি। দেখো, ভৌমজলের উম গোষ্ঠীবদ্ধ জনবসতির গড়ে ওঠার কারণগুলো কি কি রয়েছে। দেখো, ভৌমজলের অভাব থাকার ফলে কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। দেখো, কোনো পুকুরকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠতে পারে। কোনো স্প্রিং বা বলতে পারো প্রস্রবণকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠতে পারে। এগুলো কি কারণে ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত মানে যখন যে সমস্ত বসতি পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে দূরে দূরে বিচ্ছিন্নভাবে দুই একটি ঘর যখন নির্মাণ করে গড়ে তোলে আর কি, তখন সেই বসতিকে বলা হয় বিক্ষিপ্ত জনবসতি। বলতে পারো প্রাকৃতিক কিংবা রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কারণে যখন কোনো বসতি বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটে যখন গড়ে ওঠে, তখন তাকে বলা হয় বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত জনবসতি। এই ধরনের বসতি কিন্তু পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে বেশি দেখা যায়। জলবায়ুর কারণ রয়েছে, ভূমজলের প্রাপ্যতা রয়েছে, বন্যা, মৃত্তিকা, এগুলো রয়েছে। তারপরে রয়েছে দেখো, ভারতের আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দিতে হবে। রৈখিক বা লিনিয়ার রৈখিক বা লিনিয়ার সেটেলমেন্ট কাকে বলে? দেখো, রৈখিক বা লিনিয়ার রৈখিক বা লিনিয়ার বা দণ্ডাকৃতি রৈখিক বা লিনিয়ার বা দণ্ডাকৃতি জনবসতি কাকে বলে? পারবে এগুলো। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতি শ্রেণী বিভাগ করো। ভিভিআই রেখেছি। কার্যাবলী মানে কোনো
কোন কোন কার্যের উপরে ভিত্তি করে সেখানে মানে পৌর বসতি গড়ে উঠেছে, তার মানে কোন কোন ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে আহ কোন কোন শহরগুলো গড়ে উঠেছে। দেখো প্রশাসনিক শহর রয়েছে, চণ্ডীগড় রয়েছে, তারপরে মৎস্য বন্দর রয়েছে, দেখো কোচিন রয়েছে, এগুলো রয়েছে। কাষ্ঠ সংগ্রহ শহর রয়েছে, মায়ানমার সাভাল কারা রয়েছে, ধর্মীয় শহর রয়েছে, বারাণসী রয়েছে, মক্কা মদিনা রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো ভ্যাটিকান ভ্যাটিকান সিটি রয়েছে, বছর শহর রয়েছে, যেমন কল্যাণী রয়েছে, বরাহনগর রয়েছে, বরাহনগর রয়েছে, সল্টলেক সিটি রয়েছে, দুর্গাপুরও কিন্তু বছর শহর বর্তমানে। বিনোদন শহর বা পর্যটন শহর রয়েছে এগুলো। গ্রামীণ বসতি এবং পৌর বসতির মধ্যে পার্থক্য কি দেখো, জনসংখ্যা ও জনঘনত্ব, অর্থনৈতিক ভিত্তি, পৌর বসতি, তারপরে বসতির গঠন, সাংস্কৃতিক সুযোগ, বসতির গঠন, সাংস্কৃতিক সুযোগ রয়েছে দেখো, পরিবহন ব্যবস্থা রয়েছে, পরিবহন বিন্যাস, শাসন ব্যবস্থা, পারস্পরিক সম্পর্ক, এগুলো রয়েছে। এগুলো পার্থক্য। তোমরা পার্থক্য দুভাবে আলাদা করে লিখতে পারো। ঠিক আছে, এখানে লিখবে তোমরা বিষয়, বিষয় বা ভিত্তি, বিষয় লিখতে পারো বা ভিত্তি লিখতে পারো। এখানে লিখবে গোষ্ঠীবদ্ধ জনবসতি, এখানে লিখবে বিক্ষিপ্ত জনবসতি, কিংবা এখানে লিখবে গ্রামীণ জনবসতি, এখানে লিখবে পৌর জনবসতি। এরপরে রয়েছে দেখো ভূমি ব্যবহার ও ভূমি আবরণের মধ্যে মূল পার্থক্যগুলো উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের ভূমির ব্যবহারের প্রধান দুটি ধরন উল্লেখ করতে হবে। দেখো ভারতের যে ভূমি রয়েছে, নিট বপন এলাকা রয়েছে, বনভূমি এলাকা রয়েছে। 11 ভারতের চাষযোগ্য জমির খণ্ডন, খণ্ডন বলতে কি বোঝো, বা ভারতের চাষযোগ্য জমির খণ্ডীকরণ, এখানে বলতে পারো খণ্ডীকরণ। খণ্ডীকরণ বলতে কি বোঝো, একই কোশ্চেন। এই সমস্যা সমাধানের জন্য দুটি পদ্ধতি উল্লেখ করতে হবে, জমির খণ্ডন বা খণ্ডীকরণ। জমির খণ্ডীকরণের সমস্যা সমাধানের দুটি পদ্ধতি রয়েছে। ভূমির মানে কোনো আলাদা আলাদা ভূমি থাকলে, খণ্ড ভূমি থাকলে তাকে একসঙ্গে করতে হবে। এরপরে সমবায় রয়েছে, দেখো বিভিন্ন রয়েছে সমবায়, বিভিন্ন জমির মালিকানা রয়েছে, ঠিক আছে। সেই মালিকানা বিভিন্ন ভাবে রয়েছে, সেগুলো কিন্তু সম্মিলিতভাবে কিন্তু কাজ করতে হবে এবং সুযোগ সুবিধা দিতে হবে। এরপরে রয়েছে 12 নম্বরের কোশ্চেনে ভারতের চাষযোগ্য জমির গড় আয়তন ক্রমাগত হ্রাস পাওয়ার দুটি কারণ উল্লেখ করো। ভারতের বর্ষে যে চাষযোগ্য জমি রয়েছে, সেই চাষযোগ্য জমির আয়তন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণ কি? দেখো গড় আয়তন হ্রাসের প্রধান দুটি কারণ। উত্তরাধিকার সূত্রে জমির বিভাজন হচ্ছে, মানে উত্তরাধিকার সূত্রে দেখো কোনো বাবার দেখা গেল, কোনো বাবার দেখো এই কোনো বাবার জমি কিন্তু এটা, কোনো বাবার জমি এটা, ঠিক আছে। এই বাবার জমি, ঠিক আছে, এই বাবার জমি তার আবার তিনজন ছেলে হলো, একজন দুজন তিনজন, সরি, এই তিনজন ছেলের মধ্যে কিন্তু এই যে জমি রয়েছে, ধরো 90 বিঘা, এই 90 বিঘা জমি রয়েছে, তিনজন ছেলের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হলো। একজনে কিন্তু কবে 30 বিঘা করে এই জমি পাচ্ছে, 30 বিঘা করে জমি পাচ্ছে। তার মানে উত্তরাধিকার সূত্রে কিন্তু জমির বিভাজন হয়ে গেল, ঠিক আছে, মানে খণ্ডীকরণ হলো। এরপরে জনসংখ্যা বৃদ্ধি ও অকৃষি কাজে ভূমির ব্যবহার, কৃষি উৎপাদনে দুটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এগুলো। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 13 ভারতের চাষযোগ্য কৃষি জমির গুণগত মান, উর্বরতা বজায় রাখার দুটি কার্যক্রম পদ্ধতি উল্লেখ করো। শস্যাবর্তন বা ক্রপ রোটেশন, জৈব সারের ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি বজায় থাকবে। ভূমির ব্যবহারের ধরনকে প্রভাবিত করে দুটি প্রাকৃতিক এবং দুটি মানবীয় কারণ উল্লেখ করতে হয়। প্রাকৃতিক কারণ রয়েছে, আর রয়েছে মানবীয় বা হিউম্যান, মানে কি আর কি রয়েছে, হিউম্যান কস্ট রয়েছে, আর ন্যাচারাল বা ফিজিক্যাল কস্ট রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পতিত বা পতিত, তোমরা যাই বলো, পতিত বা পতিত জমি এবং চাষের অযোগ্য জমির মধ্যে পার্থক্য উল্লেখ করো। সংজ্ঞা দিয়েছে দেখো খুব সুন্দর করে, সময়কাল দিয়েছি, প্রকৃতি দিয়েছি, উদ্দেশ্য, মূল পার্থক্য রয়েছে। পরের কোশ্চেন রয়েছে ভারতের কৃষি ক্ষেত্রে ভূমি সংস্কারের প্রধান দুটি উদ্দেশ্য কি? ভূমি সংস্করণ মানে বুঝতেই পারছো, ভূমিকে সংস্কার করা হবে। এই সংস্কারের উদ্দেশ্যগুলো কি কি? কৃষি কাঠামোতে সমতা আনা, তারপরে কৃষিজ উৎপাদনকে বৃদ্ধি করা। পরের কোশ্চেন চাষযোগ্য জমির খণ্ডন কিভাবে ভারতের কৃষিক্ষেত্রে জলের দক্ষতাকে
দক্ষ ব্যবহারকে প্রভাবিত করে। আর রয়েছে দুটি উপায় উল্লেখ করো। ঠিক আছে, দুটি উল্লেখ করতে হবে। এরপরে 18 নম্বরের কোশ্চেন, ভূমির ব্যবহার ও এবং ভূমির আবরণের ধারণা একটি অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার জন্য কেন গুরুত্বপূর্ণ। তার মানে বলা হয়েছে ভূমি ব্যবহার এবং অন্যদিকে ভূমির আবরণের ধারণা একটি অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার জন্য কেন গুরুত্বপূর্ণ। দুটি যুক্তি তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের উল্লেখ করতে হবে, তার মানে রয়েছে সুষম সম্পদের সুষম বন্টন ও স্থায়িত্বের নিশ্চিতকরণ। তারপরে রয়েছে দেখো প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত ঝুঁকির মূল্যায়ন। ভারতের ভারতের জমির খণ্ডীকরণ কমানোর দুটি পদ্ধতি উল্লেখ করো। সমবায় চাষ ও জমির একত্রীকরণ। এরপর রয়েছে দেখো তোমাদের শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, সব শর্ট কোশ্চেন তোমরা দেখে যাও, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন। তো এগুলো ছিল কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে। দেখো এই অধ্যায়ে তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও, তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ অবশ্যই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তো সেখানে কিন্তু দেখো তোমাদের এই যে আমি বলে দিচ্ছি, দেখো 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কারণ এই পিডিএফ এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফ এরকম পিডিএফ তোমরা পাবে, তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ঠিক আছে, তোমরা পেমেন্ট করে জানিয়ে দেবে গুগল থেকে কিংবা ফোন পে থেকে, যে কোনো জায়গা থেকে, দোকান থেকে। ঠিক আছে, দোকান থেকে যে কোনো জায়গা থেকে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। আর তাহলে তোমরা কিন্তু সেই পিডিএফ তোমরা এই যে পিডিএফ দেখছো, এটাই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড মোবাইল থেকেও পড়তে পারবে, নাহলে জেরক্স থেকে জেরক্সের দোকানে গিয়ে তোমরা জেরক্স করে স্টেপলার করে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো এই পিডিএফ আশা করি তোমাদের সবার কাজে লাগবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, টাটা।